আসসালামু আলাইকুম। আফনান হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। প্রিয় লিসেনার্স, আমাদের এই ইউটিউব চ্যানেলের ৭ রাত ব্যাপী হরর কার্নিভালের আজকের পঞ্চম রাত। আজকের রাতে যে স্টোরিটি আপনারা শুনতে যাচ্ছেন, এটি আমার খুব কাছের এক ভাই, তার নাম হচ্ছে আসিফ আলী। তো ওনার সাথে আমার পরিচয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। চমৎকার একজন মানুষ। বর্তমানে উনি একটি সরকারি চাকরি করছেন, কিন্তু কোথায় চাকরি করছেন সেই বিষয়ে সঙ্গত কারণে আমি আসলে বলতে পারছি না। তবে খুব ভালো একটা চাকরি উনি করছেন, যার কারণে আসলে ওই স্পর্শকাতর চাকরি হওয়ার কারণে ওনার চাকরির জায়গাটা আমি বলতে পারছি না বলে দুঃখিত। ওনার দেশের বাড়ি হচ্ছে বগুড়াতে। আর ঘটনাটি যখন ঘটেছে, ঘটনাটির সময় ছিল ২০০১ সালের নভেম্বর মাস। আর নভেম্বর মাস মানেই আমাদের বাংলাদেশের শীতকাল। যিনি ভিকটিম হয়েছিলেন তিনি আসিফ ভাইয়ের মামাতো মামা বলতে পারেন। তার মানে হচ্ছে ওনার আম্মুর আপন মামাতো ভাই। ঘটনাটির স্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে। মূল ঘটনায় যাওয়ার আগে আরো পিছিয়ে যেতে হবে অন্তত ৮০-৯০ বছর। প্রথমে ঘটনার একটি পিছনের ঘটনা আমাকে বলতে হবে। আসিফ ভাইয়ের নানির দাদা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পাড়ের কোনো এক ভাঙন প্রবণ এলাকা ছেড়ে ব্রিটিশ আমলেই বিংশ শতাব্দীর শুরুর দিকে বর্তমান অবস্থানে চলে আসেন। তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। সে আমলে মানুষ এমনিতেই কম ছিল, আর তিনি নতুন এসে ঘরবাড়ি করায় তা ছিল মাইলের পর মাইল ফসলের জমি পার্শ্ববর্তী এলাকার। তিন দিকেই প্রায় জনমানব শূন্য তেপান্তর মাঠ, যেখানে ঝোপ জঙ্গল বাগান দিঘি কোনো কিছুরই অভাব নেই। আসিফ ভাইয়ের নানার আপন মামা, পরবর্তীতে তার নানার শ্বশুর এবং তার নানির বাবা জনাব কফিল উদ্দিন সাহেব মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত গোপনে স্থানীয় কিছু হিন্দু পরিবারের অসহায় নারী শিশু সহ পাক সেনারা মেরে ফেলতে পারে বা ক্ষতি করতে পারে এমন তরুণ যুবকদের আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে, এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় খাবার থেকে শুরু করে নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। এই সহযোগিতা করার জন্য তিনি মাটির নিচে পরিখা বা ট্রেন্স খনন করেছিলেন, আবার সুড়ঙ্গের মতো খনন করেছিলেন। এসব কারণে ওনার বাড়ির স্বাভাবিক অবস্থায় যেরকমটা ছিল তেমন তো ছিল না, যার কারণে কিছুটা ক্ষতি হয়। এছাড়া রাজাকাররা মাঝে মাঝে হানা দিত, তারপরে পাক সেনাদের তল্লাশি, এই সমস্ত কারণে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তী সময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ১৯৭২ সালে উনি বাড়ির সংস্কার কাজ হাতে নেন। বাড়ির পূর্ব পাশে একটি বিশাল আকারের তেঁতুল গাছ ছিল। বয়স আনুমানিক তখনই ছিল ১০০ বছর। তেঁতুল গাছটির একটু বর্ণনা না দিলেই নয়। এই তেঁতুল গাছটি আসলে উচ্চতা কিন্তু খুব বেশি ছিল না, মাত্র ১০ থেকে ১২ ফিট। আমরা নর্মাল তেঁতুল গাছগুলো কেমন দেখি, বিশাল আকৃতির হয়, কিন্তু এটি এমন ছিল না। এটি একটু অদ্ভুত রকমের তেঁতুল গাছ ছিল। মাত্র ১০-১২ ফিটের এই বামন আকৃতির তেঁতুল গাছ কিন্তু অস্বাভাবিক রকমের প্রস্থ ছিল, মানে সেটা ছিল অনেক মোটা। আর গাছের নিচে যে কাণ্ড, এখানে ঠিক মাঝামাঝি বিশাল ফাঁপা জায়গা ছিল। তার মাঝে ৫-৭ জন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে লুকিয়ে যেতে পারত। তেঁতুল গাছটি দেখতে অনেকটা বট গাছের মতো ছিল। এর শেকড় দূর দূরান্তে পর্যন্ত ছড়িয়েছিল। আরো একটি অদ্ভুত ব্যাপার, গাছটিতে অনেক তেঁতুল ধরলেও মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখিও তা খেতে আসতো না। গাছে পাখিরা বাসা বানানোর চেষ্টা করত, কিন্তু কোনো এক অজানা কারণে কোনো পাখি বাসা বানিয়ে থাকতো না। বাসার জায়গায় থাকতো, কিন্তু পাখিগুলো উড়ে চলে যেত। যাই হোক,
ওই পরিবারের পক্ষ থেকে গাছ কাটার একটা উদ্যোগ নেওয়া হয়। একজন কাঠুরিয়াকে বায়না করা হয়। সে পরের দিন আসার কথা থাকলেও কিন্তু সে আসেনি। এরকম বেশ কয়েকজন কাঠুরিয়াকে বলা হয়, তারাও আসেনি। খোঁজ খবর নিয়ে জানা যায় যে গাছ কাটার জন্য যখনই কথাবার্তা ঠিক হতো, ওই কাঠুরিয়ারা রাত্রে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত। কোনো ভয়ঙ্কর অবয়বের, কোনো অশরীরীর মতো কিছু একটা বা একাধিক স্বপ্নে দেখাতো, ভুলেও যেন এই গাছের কাছে না আসে এবং গাছের গায়ে কোনো ধরনের আঘাত সৃষ্টি না করে। স্থানীয়ভাবে জানা যায় যে অনেক আগে থেকেই ওই তেঁতুল গাছে ছিল জিনপরিদের বসবাস। আসিফ ভাইয়ের পূর্বপুরুষ জনাব কফিল উদ্দিন সাহেব, উনিও একসময় স্বপ্নে হুমকি পান, কেউ গাছের ক্ষতি করলে তার পরিণতি হবে ভয়াবহ। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর দূরের কোনো এক কাঠুরিয়া গাছ কাটতে রাজি হয়। সে কাঠুরিয়া ছিল আবার খুব সাহসী একজন মানুষ। সে এইসব কিছু বিশ্বাস করতো না, আর বিশ্বাস করলেও এগুলোর সে ধারও ধারত না। কিন্তু যখন ওই কাঠুরিয়া গাছ কাটতে আসে, কুড়ালের মাত্র একটি কোপ দিতেই প্রাণী দেহের মতো গাছ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়। যে ঘটনা উপস্থিত সবাই দেখতে পেয়েছিলেন। ঘটনার আকস্মিকতায় কাঠুরিয়া সহ জনাব কফিল উদ্দিন সাহেব এবং আশেপাশের সবাই ভয় পেয়ে যান। আর কাঠুরিয়া একে তো ভয় পেয়েছিলেন, এর পরপরই উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। এর কিছুদিনের মধ্যেই কাঠুরিয়া এই রোগে ভুগে অনেক অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। এই ঘটনা যখন চারদিকে চাউর হয়ে যায়, তখন ওই তেঁতুল গাছটি দীর্ঘ অনেক বছর আর কেউ কাটার কথা চিন্তাও করেনি। এরপর বাড়ির মানুষ বা আশেপাশের স্থানীয়দের সাথে তেমন কোনো সমস্যাই হয়নি, বরং আরো উপকার হয়েছে। সেটা কিভাবে? সেটি হচ্ছে, গভীর রাতে চোর ডাকাত বা স্থানীয় কেউ যদি কেউ ক্ষতি করার জন্য ওই তেঁতুল গাছের কাছাকাছি দিয়ে যাওয়ার চেষ্টা করত, তখন তারা ভয়ানক কিছু শব্দ শুনতে পেত। আর চোর ডাকাতদের কথা একটু বিশেষভাবে বলতে হয়, কারণ চোর যদি কেউ চুরি ডাকাতি করার জন্য ওই গ্রামেই আসতো, তাহলে অদৃশ্য কেউ তাদেরকে ধাওয়া করত বা ভয়ানক আকৃতির কিছু দেখত। যার কারণে ওই গ্রামে চোর ডাকাতের উপদ্রব ছিল খুবই কম। এর অনেক বছর পর যখন 2001 সালের বর্ষাকালে আসিফ ভাইয়ের নানির আপন বড় ভাই কাশেম নানা ভাই, তার ছিল 4 ছেলে। তিনি এই 4 ছেলেকে বাড়ি করার জন্য আলাদা আলাদা করে জায়গা ভাগ বাটোয়ারা করে দিতে চাইলে তখন আবারও সেই তেঁতুল গাছ কেটে জায়গা ফাঁকা করার প্রয়োজন হয়। এতদিন কোনো সমস্যা না থাকায় সেই কাঠুরিয়ার ভয়াবহ মৃত্যুর কথা আসলে সবাই প্রায় ভুলেই গিয়েছিল। গাছ কাটতে বা বিক্রি করতে সিদ্ধান্ত নিতেই এবার কাশেম নানা ভাই স্বপ্নে দেখেন, তাকে অদ্ভুত দর্শন কিছু মানুষ এসে বলছে, কাশেম, আমরা তো দাদার আমলের থেকেই বা তারও আগে থেকেই এখানে আছি। আমাদের সামনেই তোর জন্ম, শৈশব, যৌবন কেটেছে। বিপদে আপদে আমরাই তোর পরিবার ও গ্রামের অনেক মানুষকে আগলে রেখেছি। খবরদার, এই গাছ কাটার কথা চিন্তাও করবি না। গাছ কাটার চেষ্টা করলে এই পরিণতি হবে ভয়াবহ। পরের দিন ঘুম ভাঙলে কাশেম নানা ভাই ভাবলেন, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, আর এরকম মূল্যবান জায়গায় এরকম ঝোপ জঙ্গল রাখার কোনো মানে হয় না। আর যেহেতু এই তেঁতুল গাছটি তার প্রস্থর কারণে বিশাল জায়গা নিয়েছিল এবং তার শিকড় বাকড়ও অনেক জায়গা ব্যাপী বিস্তৃত ছিল, সুতরাং ছোট্ট একটু জায়গার মধ্যেই যে তেঁতুল গাছটি সীমাবদ্ধ ছিল তা নয়, বেশ অনেক জায়গা নিয়েই এই তেঁতুল গাছের বিস্তৃতি ছিল। যার কারণে তেঁতুল গাছটি আসলে বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন কাশেম নানা ভাই। তিনি তার এক ব্যয়ের মাধ্যমে দূরের এক সমিলে গাছটি বিক্রি করে দেন এবং গাছটি বিক্রি করার পর এটি দিয়ে আর কাঠ তৈরি করা হয়নি, এটি কোনো একটা ইট ভাটায় পুড়িয়ে ফেলা হয়েছিল।
গাছ কাটার পর অনেক বড় এলাকায় মোটামুটি পুকুরের মতো হয়ে গিয়েছিল, কারণ গাছের শেকড় বাকড় তুলতে হয়েছিল। মানে এতটা গভীর ছিল গাছের শেকড় বাকড়, সেটা ছোটখাটো একটা মানে কি বলবো একটা পুকুরের মতো আকার নিয়েছিল। প্রায় 200 গজ দূরেও মোটা আকারের শেকড় বাকড় পাওয়া গিয়েছিল, যেই শিকড়ে সার হয়ে গিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি মানে মোটা এবং শক্ত শিকড় তৈরি হয়েছিল। আল্লাহর রহমতে ওই গাছ কাটার সময় তাৎক্ষণিকভাবে কারো কোনো সমস্যা হয়নি। তবে ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। প্রিয় লিসেনার্স, এখন চলে যাচ্ছি মূল ঘটনায়। গাছ কাটার পর থেকে ছোটখাটো কিছু সমস্যা দেখা দিয়েছিল, তবে সেগুলো তেমন উল্লেখযোগ্য নয়। মূল ঘটনা গাছ কাটার কয়েক মাস পরে শীতকালে ঘটা শুরু হয়, যখন কাশেম নানা ভাইয়ের সব থেকে ছোট ছেলে শরীফুল মামা, তিনি এশার সালাতের পর রাতের খাবার খেয়ে একটি উঁচু ভিটা জমির কলা বাগানে কলা পাহারা দিতে, টং বা মাচাং আমরা যেটা বলি, সেখানে চলে যান। লেপ, কম্বল, টর্চ, লাঠি, এরকম কিছু প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, কারণ ওই গ্রামে অনেকেই বিভিন্ন মানে ফলাদি ফলাতো, এবং এই যে কলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস। তখন তারা কি করত, ওই বাগানে একটা টং বা মাচাং তৈরি করত এবং রাতের বেলা সেখানে থাকতো। দেখা যেত যে কেউ যদি কোনো সমস্যায় পড়তো, একজন চিৎকার দিলে অন্য টং বা মাচাং থেকে আরো যারা পাহারার জন্য যারা ছিল, তারা সবাই চলে এসে সম্মিলিতভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করত। এভাবেই তারা জমির পাহারা নিশ্চিত করত। ওই রাত্রে ওনার পানি পিপাসা খুব বেশি পেয়েছিল, যার কারণে উনি ঘুমানোর আগে বেশ পানি খেয়ে শুয়ে পড়েন। ঘন্টাখানেক পর ওনার ওয়াশরুমের ছোট চাপ অনুভব করেন তিনি। এখন তিনি ওই টং বা মাচাং থেকে বের হয়ে তিনি কলা বাগানের কোনো এক স্থানে প্রাকৃতিক কাজ সেরে যখনই উঠতে যাবেন, তখন তিনি হঠাৎ করে মনে হলো যে তার বডিটা নড়ে উঠছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, হঠাৎ করে আমি কেঁপে উঠলাম কেন? হতে পারে কোনো কারণে। কিন্তু উনি কেন যেন মনে হচ্ছিল, উনি যেই জায়গাটার উপর দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে জায়গাটা বেশ নরম। কিন্তু শীতকালে এমন নরম মাটি তো হওয়ার কথা নয়, কারণ তখন তো স্বাভাবিকভাবে বৃষ্টি হয় না, আর তখন বৃষ্টি হয়ও নি। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, তাহলে এমনটা কেন? উনি পায়ের নিচে ভালো করে তাকান। তখন উনি দেখেন যে এমন একটা জিনিসের উপর তিনি দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে বিশাল মোটা একটি দড়ির মতো, কিন্তু চাঁদের আলোতে সেটি চিক করছে এবং এটি তাকে সহ নড়াচড়া করছে। তিনি সামনে পেছনে ভালো করে তাকিয়ে টের পান, তিনি ভয়ানক ও বিশাল আকৃতির একটি অজগর সাপের উপর দাঁড়িয়ে আছেন, যেটা এত বড় যে যতদূর চোখ যায় সেটার আগা বা মাথা বা শেষ কোনোটাই দেখা যায় না। পরিবেশের হিমশীতল ঠান্ডাতেও তার শির দ্বারা বেয়ে যেন ঘাম ছুটে গেল। প্রচন্ড ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড়াতে তার টং বা মাচাঙের কাছাকাছি যেতেই তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন বাড়ির বিছানায়। গত রাতে তার চিৎকারে আশেপাশে জমিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে। সে সময় তার দাঁত উপরের পাটির সাথে নিচের পাটি লেগে গিয়েছিল। তিনি নিথর হয়ে পড়েছিলেন। সারা রাত অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যায় নাই। সকালে যখন হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল বাড়ির সবাই, তখন হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি, তিনি সব ঘটনা খুলে বলেন। যদিও বা তিনি জ্বর বা এরকম বড় কোনো অসুখে আক্রান্ত হননি, কিন্তু যেহেতু ভয় পেয়েছিলেন, কিছুটা অস্বাভাবিক তিনি ছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি স্বাভাবিক হয়ে যান। কিন্তু ওই দিন ঠিক ভর দুপুরে শারীরিকভাবে তিনি সুস্থতা বোধ করলেও তার আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সবাই দেখে তিনি যেন কার সাথে কথা বলেন, অদৃশ্য কাউকে মারার জন্য তেড়ে যাচ্ছেন। গ্রামের গৃহস্থ বাড়িতে শাপল, কোদাল, দা, কুড়োল হাতের কাছে কিন্তু সবকিছুই থাকে।
তিনি হাতের কাছে এগুলো যেটাই পাচ্ছিলেন উনি ওই অদৃশ্য কাউকে সেগুলো ছুঁড়ে মারছিলেন। এমনকি সামনে যদি মানুষ বা গৃহপালিত জন্তু যাই থাক তিনি তোয়াক্কা করতেন না। চিৎকার করে বলে উঠতেন, যা যা, আমাকে জ্বালাতে আসিস কেন? পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তাকে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখতে হয়েছিল। পরে কিছুটা স্বাভাবিক হলে শরীফুল মামা আসিফ ভাইকে নিজেই তিনি বলেছিলেন যে কি ঘটনা ঘটেছিল। উনি কাকে দেখতেন? তিনি দেখতেন হাত ও মুখ বাদে সারা শরীর পর্দা করে ঢেকে রাখা ভেড়ার মতো ছোট ছোট সাদা লোম আবৃত হাত এবং মুখ। মানে তার হাত এবং মুখে ভেড়ার মতো ছোট ছোট সাদা লোম ছিল এবং ঠিক অন্য ধরনের একজন অপরূপ সুন্দরী নারীকে দেখতেন। এতটুকু তো বোঝা যাচ্ছিল, কারণ আমাদের স্বাভাবিকভাবে মানুষের মুখে কিন্তু ছোট ছোট কোনো সাদা লোম দেখা যায় না মানুষের মুখে, কিন্তু ওই অপরূপ সুন্দরী নারীর মুখে এরকম ছোট ছোট সাদা লোম ছিল, এটি তিনি দেখেছিলেন। শুরুতে সেই নারী তাকে হত্যা করার চেষ্টা করত, এমনকি আঘাত করত। তাকে মেরে ফেলার চেষ্টার কোনো কমতি ছিল না। পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবিয়ে, এমনকি বিভিন্নভাবে তার মস্তিষ্কে প্রভাবিত করে গলায় দড়ি দিয়ে যেন সুইসাইড করে, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী ঘটনা কিন্তু এরকম হিংসাত্মক নয়, বরং সম্পূর্ণ বিপরীত ছিল। যাই হোক, শরীফুল মামার সিটি স্ক্যান বা অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট করেও মানসিক বা স্নায়বিক বিশেষজ্ঞ ডাক্তারগণ কোনো সমস্যাই খুঁজে পায়নি। অনেক চিকিৎসা করেও ফলাফল ছিল শূন্য। পরীরা তাকে বেশ কয়েকবার নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। কয়েক মাস পর একদিন দুপুরে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। প্রচন্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মনে হচ্ছে ভয়ানক কিছু একটা গর্জন করে উঠেছে। এখন সবাই খেয়াল করে যে আকাশে ভয়ানক বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় একটা মানুষকে তুলে নিয়ে যেতে সক্ষম এরকম দুটো বড় বড় হাড়গিলা পাখি আকাশে চক্কর দিচ্ছে। ওদিকে একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে দুপুরে ওই শরীফুল মামা উনি দোকানের মধ্যে ঘুমিয়েছিলেন। আর এই দোকানটা সেই জায়গাতে ছিল যেখানে ওই যে তেঁতুল গাছটি ছিল, ওইখানে একটি দোকান করেছিলেন। লোকজন টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতো সেই দোকান থেকে। তো উনি ওই তেঁতুল গাছের ওই জায়গাটিতে একটা দোকান দিয়েছিলেন আর কি। তো ওই মানে দুপুরে উনি চিন্তা করেছিলেন যে লোকজন তো তেমন নাই, আর উনি খাওয়া দাওয়া করার পর ঘুমও আসছিল, এই জন্য দোকানের ঝাঁপিটা সামনে থেকে নামিয়ে ভেতর থেকে লক করে উনি দোকানের মধ্যে ঘুমাচ্ছিলেন। আর ওই প্রচন্ড শব্দে যেটি হয় সেটা হলো ওই দোকানটি দুমড়ে মুচড়ে যায়। মানে এটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা যে দোকানটি দুমড়ে মুচড়ে যায়, আর ওই দোকানের মধ্যে ওই শরীফুল মামা আটকা পড়েন। আশেপাশের লোকজন যখন মানে জানতে পারে যে দোকানের মধ্যে শরীফুল মামা আছে, তখন তারা উদ্ধার করতে আসে, কিন্তু তারা দেখে একটা ভয়ানক ঘটনা। ওই যে আকাশে চক্কর দিতে থাকা দুটি অস্বাভাবিক রকমের বড় হাড়গিলা পাখি, তারা বারবার দোকানের কাছে নেমে আসছে এবং দোকানের ভেতর থেকে শরীফুল মামাকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে তাকে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ অনেক জড়ো হয়ে গিয়েছিল, আর ওই অস্বাভাবিক দুটো পাখিকে দেখেও মানুষ জড়ো হয়ে গিয়েছিল, আর মানুষজন ভয়েও চিৎকার চেঁচামেচি করছিল। যাই হোক, যখন শত শত মানুষ সেখানে জড়ো হয়ে যায়, ওই পাখি দুটি দূর আকাশে মিলিয়ে যায়। শরীফুল মামা দোকানের মধ্যে সামান্য আহত হলেও তার তেমন কিছুই হয়নি, বেঁচে যান তিনি। আরো একটি অদ্ভুত ঘটনা, শরীফুল মামা সারা রাত ঘুমাতে পারতেন না। ঘুমের ঘোরে চিৎকার চেঁচামেচি এবং মানে অর্থহীন সমস্ত কথাবার্তা বলতেন। আবার কখনো কখনো অর্থপূর্ণ কথাও বলতেন। এটি কিন্তু ওই ঘটনার বেশ কিছু বছর পরেও ঘটেছিল। যেমন 2005 সালে কোনো এক গভীর রাত্রে তিনি হঠাৎ ঘুম থেকে জেগে কথা বলা শুরু করেন। তিনি বলতে থাকেন
যে অমুক জায়গায় একটা চুরি হচ্ছে। সেই জায়গাটা কিন্তু ওনার বাসা থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল এবং তিনি লাইভ ধারা বর্ণনা দেওয়া শুরু করেন। কারা কারা চুরি করছে, কি কি নিয়ে যাচ্ছে, চুরি শেষে মাল কোথায় রাখা হচ্ছে, সবগুলো উনি বলছেন। মনে হচ্ছে উনি ভিডিও কল দেখে সবকিছু বলছেন, কিন্তু তখন তো আসলে ভিডিও কলের যুগ ছিল না। এবং পরে দেখা গেল সত্যি ওই দোকানে চুরি হয়েছিল। যেহেতু উনি বলেছিলেন যে মালামাল কোথায় নিয়ে যাচ্ছে, তার মুখের কথা শুনে সবগুলো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু দেখা গেল যারা চুরি করেছিল তারা কিন্তু আশেপাশের লোক ছিল, যার কারণে দেখা গেল যে সেই চোরদের নাম যদি বলা হয় তাহলে সামাজিকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, শত্রুতার সৃষ্টি হতে পারে। এই কারণে চোরদের নাম প্রকাশ করা হয়নি। আরও একটি অদ্ভুত ক্ষমতা শরীফুল মামার প্রকাশ পায়। উনি মানুষের মাইন্ড রিড করতে পারতেন। কেউ যদি মুখে একটা বিষয় এবং অন্তরে আর একটা বিষয় চিন্তা করত, উনি সেটা ধরে ফেলতে পারতেন। এটা একটা অদ্ভুত বিষয় ছিল। যাই হোক, শরীফুল মামা কিন্তু অনেক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। অনেক ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক, ফকির দেখিয়েও কিন্তু শরীফুল মামা সুস্থ স্বাভাবিক হননি। 2007 সালে নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা শুরু করেন। তিনি আক্রমণকারী পরীদের সর্দারের সাথে কথা বলেন। শরীফুল মামাকে যে দেখা দিত তিনি একজন পরী ছিলেন এবং অত্যন্ত শক্তিশালী এবং খুব ভালো জ্ঞানী একজন পরী ছিলেন। তার এলেম কালাম থেকে শুরু করে নিয়ে অনেক বিষয় জানা ছিল, যার কারণে তার সাথে পেরে ওঠা এতটা সহজ ছিল না। পরীদের রাগ মূলত ওই তেঁতুল গাছ কাটা নিয়েই, কারণ বহু বছর ধরে তারা ওইখানে বসবাস করত। প্রথম দিকে প্রতিশোধ নিতে তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করে, এমনকি হত্যার চেষ্টাও করে। কিন্তু এই বেশ কিছু পরী ওখানে ছিল, এর মধ্যে একটি পরী শরীফুল মামার প্রেমে পড়ে যায়। সে অন্য পরীদের থেকে শরীফুল মামাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। ওই পরীটি মামাকে অনেক অনুনয় বিনয় করেছিল যেন তাকে না ছাড়ানো হয়, আর শরীফুল মামা যেন কখনো বিয়ে না করেন, কারণ সে শরীফুল মামাকে ভালোবাসত। সে শরীফুল মামাকে বিয়ে করতে চায়, তাকে দূরে কোথাও নিয়ে যেতে চায়, সেখানে থাকতে চায়। কিন্তু আসলে এটা কি আদতে সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। যখন ওই পরহেজগার ব্যক্তি শরীফুল মামাকে ঝাড়ফুঁক করে এই সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন, তখন শরীফুল মামা দেখতে পাচ্ছিলেন ওই অপরূপ সুন্দরী ওই পরীটি অনেক কান্নাকাটি করছে, অঝোর ধারায় কান্নাকাটি করছে, এবং পরীটি চলে যাওয়ার সময় বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল শরীফুল মামার দিকে এবং বলছিল, তুমি যদি চাও আমি আবার কখনো ফিরে আসব, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু মজার বিষয় হলো শরীফুল মামার মধ্যে ওই পরীর বিষয়ে কোনো আগ্রহই দেখা দেয়নি। শরীফুল মামা সুস্থ হয়ে যান। এখনো শরীফুল মামা দিব্যি ভালো আছেন। তার বয়স এখন প্রায় 40+ হয়ে গেছে। বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছেন। এখনো সেই পরীকে উনি আসলে দেখেননি কখনো, মানে ওই ঘটনার পরে আর কখনো দেখেননি, ওই পরীগুলো কখনো আসেওনি। কিন্তু ওই গাছ কাটার পরে যখন শরীফুল মামা সুস্থ হয়ে যান, এরপর থেকে ওই পরীর আর কখনোই কাউকে উৎপাত করতে আসেনি। জানা যায় যে ওই পরীরা আসলে মনে কষ্টও পেয়েছিলেন বেশ, কারণ হচ্ছে যেহেতু ওই গাছে তারা থাকতেন এবং মানুষের উপকার করেছিলেন, তো তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা, গাছ কেটে ফেলা, এটাও তারা আসলে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তারা অতটা ক্ষতিকর ছিল না, কিন্তু তারা মনে অনেক কষ্ট পেয়েছিলেন যে এই গ্রামের মানুষের অনেক উপকার করেছি বা এই পরিবারের অনেক উপকার করেছি। কিন্তু আসলে বাস্তবতা তো এটাই যে এত বিশাল আকৃতি নিয়ে যে জায়গাটা, মানে এই তেঁতুল গাছটি ছিল, মানুষের পরিবার বড় হচ্ছে, তাদেরও তো ঘর বাড়ি করতে হবে, এই জন্য তারা আসলে কাটতে বাধ্য হয়েছিলেন। এখানে তাদেরও কোনো দোষ নেই। যাই হোক, সামগ্রিক বিবেচনায় হয়তো বা পরীরাও বুঝতে পেরেছিলেন যে আসলে মানুষেরও করার কিছু ছিল না, এই কারণে তারাও চলে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আসিফ ভাই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ
সুস্থ থাকবেন। আগামী রাতে সন্তু ঘোষের দুটো ঘটনা আসছে, মাছ ধরা কেন্দ্রিক ঘটনা এবং ভয়ানক একটি পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। আশা করি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।